সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। আজ আমি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং লীগের বাহাউদ্দিন নাসিমের গুপ্তস্থান থেকে তাদের বিবৃতি দেখে অবাক হচ্ছি যে কি হেন হিংস্র মন মানসিকতার নেতা তারা ছিল। দেশে এমন হত্যাযজ্ঞ চালিয়েছে, ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে। জুলাইয়ের বিপ্লব এদেশের মানুষের একটা অহংকারের ইতিহাস হয়ে রইল, অথচ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গাঁজাখুরি কথা বলেছেন। তিনি বলছেন সামরিক বাহিনী আর ইসলাম মতাদর্শী কিছু দল মিলে অভ্যুত্থান ঘটিয়েছে। অর্থাৎ তিনি এই স্বরচিত পুঁথি শেখ হাসিনাকে বিগত 11টি বছর শুনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই চেয়ার দখলে রেখেছিল। কত বড় বেকুব হলে তিনি বলতে পারেন যে আর্মি অন্য দলের সাথে মিলে অভ্যুত্থান করেছে। আর্মির অভ্যুত্থান কেমন হয় সে অভিজ্ঞতা আওয়ামী লীগের রয়েছে। এখনো মিথ্যাচার বানোয়াট কথা বলে জনগণের শুধু বিরক্তি না, প্রতিশোধ পরণ করে তুলছে জনগণকে। কি করে আর্মি অভ্যুত্থান করলো? আর্মি কি তার দেশের জনগণকে গুলি করবে? আর্মি কি তার সন্তানকে গুলি করবে? একটা স্বৈরাচারী সরকার তার ইচ্ছা মতো দেশ চালাবে, তার ইচ্ছা মতো গুম খুম লুট কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার শুধু নয়, সমস্ত ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংক খালি করে দেশ থেকে অর্থ পাচার করে শেখ হাসিনার পরিবার সব বিদেশে নিয়ে ফোকলা করে ফেলেছে। আর সেখানে আর্মির কথা উনি বলছেন ওনার গোয়েন্দার তথ্যের ঘাটতি ছিল। এ সকল কথা বলে মানুষের ঘৃণা কোড়ানো ছাড়া আর কিছুই না। বরং তাদের অত্যাচারে, তাদের নিষ্পেষণে এদেশের মানুষ আর দিশেহারা হয়ে পড়া ছাড়া কোনো গত্যন্তর খুঁজে পায় নাই। বিপ্লব তখনই সংগঠিত হয় যখন একটা দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা তাদের চাহিদা পূরণ করতে পারে না, শাসক শ্রেণী যখন শুধু তাদের নিজের গদি রাখার জন্য সমস্ত সম্পদ তাদের করায়ত্তে রাখে, তখনই তারা মাঠে নামে। বিপ্লব তখনই সংগঠিত হয়। আর এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে বিপ্লব অনিবার্য ছিল। বিগত 16টি বছর বিএনপি মাঠে, ময়দানে, রাস্তায়, জেলেই ছিল এই সরকারের বিরুদ্ধে। এসব কি ভুলে গিয়েছেন? নাসিম সাহেব আবার বলছেন, বাহাউদ্দিন নাসিম বলছেন যে আমাদের কৌশলগত কিছু ভুল ছিল। জনাব বাহাউদ্দিন নাসিম, কি কৌশলগত ভুল ছিল? কি কৌশল বাকি রেখেছেন আপনাদের নেত্রী শেখ হাসিনা? শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে তিনি কোনো কৌশলেই, কোনো শক্তিতে, কোনো অপশক্তিতে, কোনো কিছুতেই পেরে ওঠে নাই। প্রবাসে বিলাতে থেকে তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা, রাজনৈতিক কৌশল যে কত অটুট, কত দক্ষ নেতা তিনি, তা প্রমাণ করেছেন শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী নেত্রীর সাথে দীর্ঘদিন লড়াই করে। তারেক রহমানকে শুধু দেশান্তরী নয়, তার মাথা এদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে
মিথ্যা বানোয়াট মামলা, এতিমখানার টাকা উনি তসরুপ করেছেন এমন অভিযোগ এনে এই অভিযোগে মামলায় সাজা দিয়ে ভালো মানুষ, সুস্থ মানুষ তিনি গেলেন জেলখানায়, ফিরে এলেন অসুস্থ হয়ে। আর সেই অসুস্থতার জন্য তাকে চিকিৎসা করতে দেওয়া হলো না। কত বড় নিষ্ঠুর! এমনকি তাকে নিয়ে তিনি ব্যক্তিগত এমন মন্তব্য করেছেন যে অসুস্থ, বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবে, এমন সব কথা বলে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা তুঙ্গে তুলে দিয়েছেন। আর তিনি নিজেকে নিঃশেষ করেছেন এদেশের মানুষের মন থেকে। তারেক রহমানের বিরুদ্ধে কি না করেছেন! নাসিম সাহেব বলছেন কৌশল। শেখ হাসিনা কি কৌশল করে নাই? তিনি আওয়ামী লীগের সর্বপর্যায়ের, সর্বস্তরের তার দলীয় নেতা কর্মী ক্যাডার লাগিয়েছে, গোয়েন্দাদের লাগিয়েছে, প্রশাসন লাগিয়েছে, পুলিশ লাগিয়েছে, সকল রকমের শক্তি প্রয়োগ করেছে তারেক রহমানকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার জন্য, তার নেতৃত্ব হারা করার জন্য, দল ভাঙার জন্য গোয়েন্দাদের দিয়ে, টাকা দিয়ে অনেক প্রচেষ্টা করেছে যাতে তারেক রহমান নেতৃত্ব হারা হয়ে যায়। তার দলীয় মিডিয়া লেলিয়ে দিয়েছে জিয়া পরিবারের খ্যাতি, সুনাম ধ্বংস করার জন্য, কিন্তু কিছুতেই পেরে ওঠেন নাই। তারেক রহমান প্রমাণ করেছেন তার মেধা, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা কত অটুট, কত দক্ষ নেতা তিনি। এতটি বছর শেখ হাসিনার সাথে মনস্তাত্ত্বিক লড়াই করে তিনি তার দলকে অটুট রেখে অনেক চড়ই উত্তরই উত্তল মহাসমুদ্র পাড়ি দিয়ে আজ এমন একটা জায়গায় এনে দিয়েছেন সবার মুখে মুখে। এখন তারেক রহমানের নেতৃত্বের বসি প্রশংসা শোনা যায়। আমি গত কয়েকদিন আগে চ্যানেলে একটা টক শোতে বলেছিলাম যে তারেক রহমানের মাথায় শুধু রাজনীতি আর রাজনীতি ছাড়া অন্য কিছুই থাকে না। আমি বলেছিলাম বিএনপির নামধারী যারা আইন ভঙ্গ করছেন, যারা চাঁদাবাজি করছেন, দখলদারি করছেন, এরা দলের কেউ না, এরা সব ঝরে যাবে। তিনি ওখানে হোমওয়ার্ক করেন, লিস্ট করছেন, দেখবেন একসময় এরা কেউ নাই। তিনি কত দৃঢ় চরিত্রে, কত সততার সাথে চলেন। আমি বলেছিলাম আমি তাকে কাছের থেকে দেখেছি যে কত দেশপ্রেমী, সৎ, নির্ভেজাল একটা নেতা তিনি। গতকাল দেখলাম তিনি খুলনা এক অনুষ্ঠানে বক্তৃতায় আমি যা যা বলেছি টকশোতে তিনি সেই পয়েন্টগুলোর উপরেই আলোচনা করে গেলেন যে আমি এই ধরনের উচ্ছৃঙ্খলতা, দলীয় লোক যেই হোক, যে নেতা যে কর্মী হোক, দখলবাজি, লুটতরাজি, চাঁদাবাজি, এ সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আর বহন করা সম্ভব হবে না, তাদেরকে টানা সম্ভব হবে না। দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে তাদেরকে দলে রাখা আর সম্ভব হবে না। দেখুন, আমার কথা অক্ষরে অক্ষরে আপনারা পাবেন, তার মধ্যে দেশপ্রেমের বিন্দু মাত্র খাদ নাই। তিনি কোন রকমের উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। আর নাসিম সাহেবকে বলি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন যেখানে এসেছে, এখানে এই ফ্যাসিবাদী দল, ফ্যাসিবাদী সরকার, হিংস্র শেখ হাসিনার দলকে নিয়ে সংগঠিত করার কে আছে? এদেশের মানুষ আপনাদের কি কখনোই এখানে রাজনীতি করতে দিবে? একবার ভেবে দেখেছেন? আপনারা কৌশলের অভাব ছিল, আপনারা সেনাবাহিনীকে অভ্যর্থনের সাথে জড়িত করছেন, অথচ একবারও অনুসূচনা আপনাদের আসছে না
যে দেশের ছাত্র জনতা তাদের বুকের রক্ত এই রাজপথে ঢেলে দিয়ে এই বিপ্লব সংগঠিত করেছে, এই সরকারকে হটিয়েছে। আপনারা এদেশের মানুষের মনের কথা বুঝতে পারেন নাই, নাড়ি ধরতে পারেন নাই যে কিভাবে তারা ক্ষিপ্ত হয়েছে আপনাদের উপর। বরং আপনাদের উচিত ছিল অনুশোচনা আসা, আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল জাতির কাছে। আমরা যে কাজ করেছি, গর্হিত কাজ করেছি, জাতির সাথে অন্যায় করেছি, খুন করেছি, লুট করেছি, টাকা পাচার করেছি, লুটতরাজ করেছি, আমাকে ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, সে কথা কোথাও নাই। আর এখন যা বলছেন গুপ্ত গুহা থেকে বিবৃতি দিয়ে, এই গুপ্ত গুহায় থাকতে হবে। তারেক রহমানের মতো নেতৃত্ব সামনে যতদিন থাকবে, আপনাদের তাকে মোকাবেলা করার মতো কোন নেতৃত্ব আছে সেটাই এখন নির্বাচন করেন, কাকে দিয়ে আপনারা সংগঠিত হতে পারেন। তারেক রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্বকে মোকাবেলা করে ওই দলকে সামনে আনা, বিএনপির সাথে মোকাবেলা করার মতো অন্তত আগামী কত শতকে আপনাদের সাধনা করা লাগবে সেটা নিয়েই এখন ভাবুন। এদেশের মানুষ তারেক রহমানের কাছে, বিএনপির কাছে একটাই আশা বুকে বেঁধে রেখেছে, দেশের মানুষকে মুক্ত করবে, দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে।